পরমাণু বিদ্যুতের যুগে পা দিচ্ছে বাংলাদেশ, কিন্তু সেই যাত্রা কি মসৃণ হবে? এ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের কথা মনে আছে আপনাদের? এরকমই এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ৩৯ বছরেও কাটিয়ে উঠতে পারেনি নগরটি, পারবে না ২০,০০০ বছরেও। তারপরও এমনই একটি স্পর্শকাতর রূপপুর পরমাণু কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে কিছুই না জানা লোকদের, দেয়া হয়েছে পদোন্নতি পর্যন্ত। নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমও বিরক্ত এমন অপকাণ্ডে। ৩ পর্বের অনুসন্ধান ইউসুফ রানার আজ প্রথম কিস্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এমন স্পর্শকাতর একটি জায়গায় অভিজ্ঞতা ছাড়া বা কিছুই না জানা ব্যক্তিদের নিয়োগ দেওয়া তো হলো, এখন এক্ষেত্রে পরিণতিটা কি? সামনে কি বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ের আশঙ্কা করছেন আপনি? আপনার প্রতিবেদনটি দেখলাম, সেখানে চেরনোবিলের প্রসঙ্গ টানা হচ্ছে। সেক্ষেত্রে আসলে ঝুঁকি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সামি, আপনি যেমনটি বলছিলেন যে বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো সাধারণ বিদ্যুৎ কেন্দ্র আছে, তেল ভিত্তিক এবং গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেগুলোর থেকে অনেক বেশি নিরাপত্তা দরকার হয় কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কারণ সেইখানে যদি কোনো কারণে কোনো একটি দুর্ঘটনা ঘটে, তাহলে এটি অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এটি কিন্তু আমরা ইতিহাস থেকে এর আগেও দেখেছি এবং এই ক্ষতি কাটিয়ে উঠতেও কিন্তু শত শত বছর সময় লাগে এবং এটি একটি ভয়াবহ আকার ধারণ করে। তো আমাদের পাবনায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে, সেটি যদি কোনো কারণে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে কিন্তু শুধু যে পাবনা এলাকা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা তা না, এটি হচ্ছে যে পুরো দেশের জন্য একটি পরিবেশগত ক্ষতির কারণ হবে এবং আর্থিকভাবে তো ক্ষতির কারণ হবেই, কারণ ১ লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। আমি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে এই প্রতিবেদন তৈরি করার সময় তারা আমাদেরকে যেমনটি বললেন যে একটি পারমাণবিক স্থাপনের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা দরকার। এখন যেমন বিভিন্ন সংস্থার সদস্য, সেনাবাহিনীর সদস্য দিয়ে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি দিয়েও কিন্তু পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে আমাদেরকে বিশ্লেষকরা জানিয়েছেন। তারা বলেছেন যে এর জন্য আলাদা ইন্টেলিজেন্স ব্যবস্থা থাকা দরকার, কারণ এই কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম যে চোরাচালান হবে না, কিংবা এই কেন্দ্রের ফিঙ্গারপ্রিন্ট যে অন্য কোথাও চলে যাবে না, এটার নিশ্চয়তা কে দিবে? এবং এখানে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, এটার নিশ্চয়তা বা কে দিবে? অথবা এখান থেকে যে বর্জ্য তৈরি হবে, সেই বর্জ্যটা যথাযথভাবে ডাম্পিং করা হবে কিনা, এই বিষয়গুলো এটার সাথে জড়িত। এবং এই কেন্দ্রের যে নিরাপত্তার বিষয়টা, সেটি কিন্তু অনেক বড় একটি ইস্যু এবং সেখানে দক্ষ মানুষ দিয়ে পরিচালনা করা ছাড়া কোনো বিকল্প নেই। এবং এই কেন্দ্রে যদি সামান্যতম ত্রুটি হয়, এটার কারণে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদেরকে এই খাতের যারা বিশ্লেষক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা ইতিহাস ঘাটলেও কিন্তু আপনি যেমন চেরনোবিলের ঘটনা আমরা প্রতিবেদনেও উল্লেখ করেছি, এটা কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। এবং এই খাতে কিভাবে কর্তৃপক্ষ একবারেই অদক্ষ লোক বা কিন্তু যারা দক্ষ না তাদেরকে নিয়োগ দিয়েছে, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই ইউসুফ, আরেকটি যেটি বিষয়, আপনার এই প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতি অনিয়মের তথ্য তো জানাজানি হলো, এখন আসলে যাদের বিরুদ্ধে অভিযোগগুলো উঠেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আপনি জানতে পেরেছেন সে বিষয়ে? সামিয়া, আপনি যেটি বলছিলেন যে আমাদের যে প্রতিবেদনটি ডিবিসি টেলিভিশনে প্রচারিত হলো, এর আগেও কিন্তু এই রূপপুর নিয়ে অনেক ধরনের অনিয়মের চিত্র গণমাধ্যমেও উঠে এসেছে এবং সেই সব নিয়ে কিন্তু সারা দেশে হইচই কাণ্ড হয়ে গেছে। এরকম বিষয় আছে, যেমন বালিশ কাণ্ড একটি আছে। এইসব নিয়ে কিন্তু দুদকে বিভিন্ন রকমের কাগজপত্র গেছে এবং দুদকের পক্ষ থেকে দফায় দফায় বিভিন্ন টিম গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করছে, এরকম আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা কিন্তু এমনটি এখনও জানতে পারিনি যে এই জন্য বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা কোথাও কোনো গণমাধ্যমের রিপোর্টে বা দুদক সূত্রে জানতে পারিনি। তবে আমরা এটুকু জানতে পেরেছি যে এইখানে তারা কাজ করছে এবং আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে আমাদের যে প্রতিবেদনটি প্রচার হলো, এটিও তাদের তদন্তের জন্য নতুন খোরাক জোগাড় করবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।